খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাংলাদেশের ফুটবল সহ বিশ্বকাপ ফুটবল সব মিলিয়ে ফুটবলের জয় জয়কার চলছে। আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এমনি ভাই, বিশ্বকাপ ফুটবল যখন দোরগোড়ায় তখন বাংলাদেশের ফুটবলও বেশ ব্যস্ত সময় পার করছে। নারীরা পুরুষরা দুটো দলই কিন্তু বেশ ভালো সময় পার করছে। বিশেষ করে বাংলাদেশের মেয়েদের প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। গতকাল দারুণ একটা কামব্যাক আমরা দেখলাম, শ্বাসরুদ্ধ করে একটা জয় বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের এই ম্যাচটা নিয়েই শুরু করতে চাই। শুরুতে আমি আসলে মেয়েদেরকে অভিনন্দন জানাতে চাই, কারণ আপনি যদি প্রথম গ্রুপ পর্যায়ে দুইটা ম্যাচ দেখেন, হ্যাঁ, আমরা সেই ম্যাচের পারফরমেন্স দেখে কিন্তু অনেকটা আশাহত হয়েছিলাম যে মেয়েরা আসলে সেমিফাইনাল থেকে ফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা। টু বি অনেস্ট, এই মেয়েদেরকে নিয়ে কিন্তু এই এখন টিভিতে অনেকবার আলোচনা করেছিলাম আমরা, যখন আপনার মনে আছে কিনা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ডে যখন মেয়েরা অস্ট্রেলিয়াতে খেলছিল, তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। স্পেশালি আপনারা আমি আলোচনা করেছিলাম চায়না ম্যাচের পরে। চায়না ম্যাচটা কিন্তু মেয়েরা যেভাবে খেলেছে, ফার্স্ট হাফে 2 গোল কনসিড করে সেকেন্ড হাফে শক্তিশালী চায়নাকে আসলে তারা যেভাবে রুখে দিয়েছিল এবং যেভাবে অ্যাটাক করেছিল, আমরা অনেক সময় গোল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলাম। তো সেই জায়গা থেকে এই সাফে আসলে শুরুটা যেরকম মালদ্বীপের সাথে করেছে, হ্যাঁ, 4-2 গোলে যখন মেয়েরা ম্যাচ জিতেছে, বাট খেলায় কিন্তু আসলে আমরা ওইভাবে সন্তুষ্ট হতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড ম্যাচে যদি আপনি দেখেন এগেনস্ট ইন্ডিয়া আমরা 3 গোল কনসিড করি এবং 2 ম্যাচ মিলে 5 গোল আমরা কিন্তু কনসিড করি 2টা ম্যাচে, মালদ্বীপ এবং ইন্ডিয়ার সাথে। তো এখানে কিন্তু আপনার আফটার ইন্ডিয়া ম্যাচ পিটার বাটলার নিজেও কিন্তু সন্তুষ্ট ছিলেন না এই দলটাকে নিয়ে, এবং সে কিন্তু অনেক আলোচনা সমালোচনা করেছে দল নিয়ে। বাট সাফ যখন আসলে শুরু হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশ সব থেকে ফেভারিট হিসেবেই শুরু করে, এবং সেটা কিন্তু আমরাও কিন্তু সেই আলোচনায় কিন্তু এখানেও করেছি যে এই সাফও বাংলাদেশ অন্যতম ফেভারিট। এবং ফাইনালে যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে, এখন কিন্তু বিগত যে 3টা ম্যাচ খেলেছে ওইগুলিকে একপাশে রেখে ফাইনাল ম্যাচটা কিন্তু এখন ইন্ডিয়ার সাথে তারা খেলবে। সুতরাং এখন কিন্তু আবার সিস্টেমটা বা খেলার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করে ফেলে পিটার বাটলার। এবং লাস্ট যে ম্যাচটা গতকালকে খেলেছে বাংলাদেশের মেয়েরা, দেখেন, মেয়েদের সবসময় আমি একটা কথা বলি যে এই মেয়েদের যারাই খেলুক বা যারাই পারফর্ম করুক, তাদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গেছে তারা। কারণ নেপালের মতো দলের সাথে আপনি 1 গোল আগে কনসিড করে 2 গোল দিয়ে ম্যাচ জিতেছেন, দ্যাট মিনস তাদের মেন্টাল স্ট্রেংথ কোন পর্যায়ে চলে গেছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো, দেখেন, এই দলটার ভিতরে একটা অন্যরকম ইমোশন কাজ করেছে কিন্তু শিউলি আজিম, হ্যাঁ, মানে এটা কিন্তু আসলে মানে চিন্তার বাইরে। নোমান ভাই, আপনি চিন্তা করতে পারবেন না, একজন প্লেয়ারের মা যখন মারা যায়, তখন আসলে ওই প্লেয়ার আসলে ওইখানে থেকে দেশে না এসে টিমকে যেভাবে উৎসাহ দিয়েছে এবং প্লেয়াররাও আসলে যে ডেডিকেশন দেখিয়েছে, ওইটার প্রতিফলেও কিন্তু এই ম্যাচটা জয়ের পিছনে অন্যতম একটা ভূমিকা রেখেছে। টু বি অনেস্ট, আমার কাছে সেটা মনে হয়েছে, কারণ মেয়েদেরা যেভাবে আসলে 2টা ম্যাচে পারফর্ম করেছে, প্রথম 2টা ম্যাচে, সেখান থেকে আমি ধরে নিয়েছিলাম যে নেপালের সাথে হয়তো জিততে পারবে কিনা বা নেপালকে হারাতে পারবে কিনা, এরকম একটা কনফিউশন কিন্তু আমার ভিতরে ছিল। বা অনেস্টলি যদি বলি, এই শিউলি আজিমের ওই শোকের জায়গাটা মেয়েরা আসলে এমনভাবে মাঠে স্ট্রেংথ হিসাবে কাজ করে দলটাকে জয় নিয়ে ফিরেছে, এটা আমি বলবো যে অসম্ভব একটা কীর্তি। রাইট এমিলি ভাই, কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ যেমন একটু নড়বড়ে ছিল, গতকালকের ম্যাচেও আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশ বেশ নড়বড়ে ফুটবলই খেলেছে। আপনি শুরু থেকেই দেখবেন বাংলাদেশ প্রচুর ভুল পাস দিচ্ছিল, বল লুজ করছিল বারবার, বাংলাদেশের রক্ষণ ভুল করছিল বারবার, বল বিল্ড আপ করতে পারছিল না, বল হোল্ড করতে পারছিল না, অনেকগুলো সমস্যা আমরা দেখছিলাম পুরোটা ম্যাচ জুড়েই, বিশেষ করে ফার্স্ট হাফে। এই যে এই নড়বড়ে ভাবটা কেন ছিল দলের মধ্যে? প্রথম 2 ম্যাচের কথাও বলি, কালকের ম্যাচের শুরু থেকেও যদি আমরা বলি, দেখেন, আফটার এশিয়ান কাপ মেয়েরা আসলে যে প্রিপারেশন নিয়ে সাফে গিয়েছে, আমরা ধরে নিয়েছিলাম যে মেয়েদের প্রিপারেশনটা ভালো হয়েছে। থাইল্যান্ডে 2টা সপ্তাহ ট্রেনিং করেছে, ওখানে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলে দেন কিন্তু তারা গোয়ায় গিয়েছে। সো এই মেয়েদের কিন্তু পারফরমেন্সে আপনি যেটা বলছেন, টু বি অনেস্ট, মাঠের পারফরমেন্সের কথা যদি বলি, আমরা যেটা হয় যে ম্যাচ জিতলে আসলে আমরা অনেক ভুল ত্রুটিগুলি কিন্তু এক পাশ রেখে। আপনি যেটা শুরুটা করেছেন, যে কোশ্চেনটা করেছেন,
বলেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মেয়েদের খেলায় কিন্তু আসলে ওরকম সৌন্দর্য ছিল না বা ম্যাচটা কিন্তু কন্ট্রোল আমরা করতে পারিনি। ম্যাচ হয়তো আমরা জিতে নিয়েছি, আমাদের ওই যে দুইটা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, আমাদের মেন্টাল স্ট্রেংথ জুগিয়েছে শিউলি আজিমের মা, ওইটা হয়তো মাঠে একটা ইম্প্যাক্ট করেছে। বাট ফুটবল খেলাটা যদি দেখেন সেখানে কিন্তু সিস্টেম অফ প্লেতে আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে কিন্তু নেপাল ডেফিনেটলি, এবং আমরা কিন্তু ও ফার্স্ট হাফে আরো গোল কনসিড করতে পারতাম। তাদের একটা বল পোস্টে লেগেছে, আপনার মিলি একটা দুর্দান্ত সেভ করেছে এবং আপনি যদি দেখেন আমরা আবার ওরকম ক্লিয়ার কোনো তেমন কোনো চান্স ক্রিয়েট করতে পারিনি। যেটা হয়েছে যে ঋতুপর্ণার ওই দুর্দান্ত আপনার অলিম্পিক গোল এবং শেষে আসলে আপনার সাগরিকার ওই গোলই কিন্তু আমাদের ম্যাচের ডিফারেন্স করেছে। এর বাইরে কিন্তু আমরা তেমন কোনো ম্যাচ কন্ট্রোলের যদি জায়গা দেখেন বা আমরা যদি ম্যাচ ডমিনেট যদি পজিশন যদি দিতেন সেটা কিন্তু ছিল না, সেখানে কিন্তু নেপাল এগিয়ে ছিল। বাট টু বি অনেস্ট আপনি দেখেন এই দলটা প্রথম দুইটা ম্যাচ যেভাবে খেলেছে, যে পারফরমেন্স করেছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা আসলে মেইন প্লেয়ার, হ্যাঁ, তাদের পারফরমেন্সে বিশাল একটা কলাপস করেছে। স্পেশালি যদি প্রথম দুইটা ম্যাচে দেখেন ঋতুপর্ণা দুর্দান্ত গোল করেছে, বাট তার আগের যদি আপনি এশিয়ান কাপের পারফরমেন্স দেখেন বা এর আগের সাফগুলিতে যদি দেখেন মনিকা মারিয়ামান্ডার যে মিডফিল্ড প্যাটার্নটা, সেখানেও কিন্তু তারা ঠিকঠাকভাবে ম্যাচগুলির কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, তো ওই জায়গাগুলি আমি জানি না হঠাৎ করে কেন এরকম পারফরমেন্স কলাপস করেছে। এবং আপনি দেখেন একটা সময় কিন্তু পিটার ব্যাটলার লাস্ট ম্যাচে যেটা ইন্ডিয়ার সাথে গ্রুপ পর্যায়ে ম্যাচ হচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে সেন্টার ব্যাকে নতুন দুইজন প্লেয়ারকে সে স্টার্ট করিয়েছে, আফ্রিদাকে ড্রপ দিয়ে, আবার গতকালকে ম্যাচে আবার আফ্রিদাকে স্টার্ট করেছে। সো টিম কম্বিনেশনে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু যার কারণে কিন্তু পিটার ব্যাটলারও কিন্তু প্লেয়ারদের অনেক সাফেল করেছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে মেয়েরা এই টুর্নামেন্টটাতে কিছুটা হলো ফিটনেস প্রবলেম রয়েছে। হ্যাঁ, টু বি অনেস্ট ফিটনেস প্রবলেম এই কারণে বললাম, আপনি ইন্ডিয়ার ম্যাচে যদি দেখেন সেখানে ইন্ডিয়াদের সাথে আমরা কোনোভাবেই পারিনি কিন্তু। হ্যাঁ, আপনি যদি দেখেন যদি স্প্রিন্টের জায়গাটা যদি দেখেন বা বল কন্ট্রোলের জায়গা যদি দেখেন বা পজিশনাল ফুটবলে যদি দেখেন, এগুলি অনেক অ্যাবসেন্ট ছিল। সো এবং এটা পিটার ব্যাটলার নিজেও বলেছে যে আমাদের দলটায় ফিটনেস প্রবলেম রয়েছে। সো এখন যেটা হয়েছে যে এটা এই সময় এসে আসলে এই কনসিডারেশনগুলি, এই প্রবলেমের কনসিডারেশনগুলি কিন্তু করার কোনো রাস্তা নেই, কারণ আপনি এখন ফাইনালে চলে গিয়েছেন, সুতরাং আপনাকে এখন মেইন প্ল্যানটা করতে হবে ফাইনাল ঘিরে। বাট মেয়েদের পারফরমেন্সে বিশাল একটা কলাপস করেছে এই টুর্নামেন্টে। আমরা পজিশন বাই পজিশন ধরে একটু কথা বলতে চাই। শুরুতেই গোলকিপারের কথা বলবো। মিলি আক্তার প্রথম যে গোলটা বাংলাদেশ হজম করেছে নেপালের এগেনস্টে, যে কালকে যে গোলটা খেয়েছে, সেখানে মিলি আক্তারেরও কিছুটা ভুল ছিল এই সেন্সে, তারা যখন ফ্রি কিক নিচ্ছিল মিলি আক্তার বলটা কিন্তু ক্লিয়ার করতে পারেননি ঠিকঠাক। সো মিলি আক্তার দুর্দান্ত একটা সেভ করেছেন, যে বলটা পোস্টে লেগেছে সেটিও তার হাতে লেগেই পোস্টে লেগেছিল মূলত, আদারওয়াইজ সেটি গোল পোস্টে ঢুকতে পারতো, গোল হতে পারতো। সো মিলি আক্তারের পারফরমেন্সটা আপনি কিভাবে দেখছেন, কেমন করছেন তিনি এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত, এই সাফে এখন পর্যন্ত 6টি গোল তিনি হজম করতে হয়েছে তাকে। দেখেন মিলি কিন্তু বেসিক্যালি এই দলের এক নম্বর গোলকিপার ছিল না। হ্যাঁ, রূপনা চাকমা কিন্তু আসলে সবসময় স্টার্ট করেছে, ব্যাক টু ব্যাক যে দুইটা সাব জিতেছে সেখানে কিন্তু বেস্ট গোলকিপার দুইবারই রূপনা চাকমা হয়েছে। হ্যাঁ, সো রূপনা চাকমা যেটা হয়েছে যে এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন রাউন্ডে যখন গিয়েছে তখন কিন্তু আছে মিলি আক্তারকে কিন্তু আপনি দেখবেন পিটার ব্যাটলার তৈরি করেছে, বিকজ ফিজিক্যাল অ্যাডভান্টেজের জায়গা থেকে সে ইজ ভেরি টল, হাইট বেশি, সো ওই দিক থেকে কিন্তু আস্তে আস্তে তাকে অ্যাডাপ্ট করা হয়েছে। বাট এক্সপিরিয়েন্সের যদি জায়গাটা দেখেন সে কিন্তু এখন ওইটা করতে পারে না। দেখবেন মিলি আক্তারের যেটা প্রবলেম হয় যে দেখবেন সে বল রিড না করেই কিন্তু বক্সের আশেপাশে বের হয়ে যায়, অনেক বল সে দেখবেন যে টাইমিং অফ রান যেগুলি আমরা বলি যে ওইগুলি জায়গাও কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যার কারণে সময় কিন্তু অনেকগুলি মিস্টেক। মানে আপনি যে গোলটার কথা বলেছেন এটা একটা সেট পিস থেকে গোল হয়েছে, কর্নার কিক করেছে, ওখান থেকে সে পাঞ্চ করে বলটা ক্লিয়ার করেছে। বাট যেটা হয় যে গোলকিপার যখন বল পাঞ্চ করার উদ্দেশ্যে বের হবে, দ্যাট মিনস ওই বলটা অবশ্যই ডি বক্সের বাইরে যাবে। সো সে যেটা করেছে বেশি দূরে নিতে পারেন, ওখানে নেপালের প্লেয়ার প্রেজেন্ট ছিল। ওদিকে তো আপনার দেখলেন যে গোল পোস্ট ফাঁকা ছিল এবং সে সুন্দর একটা প্লেসিং শটে গোলটা করে দিল। সো এই ধরনের মিস্টেকগুলি কিন্তু আপনি যেটা বলছেন যে সাফের মতো জায়গায় আমরা সবসময় কিন্তু দেখেন ব্যাক টু ব্যাক যে দুইটা সাফ আমরা জিতেছি, আমরা কোনো সাফে কিন্তু এতগুলি গোল কনসিড করি। সো অলরেডি 3টা ম্যাচে আপনি বলছেন 6টা গোল আমরা কনসিড করে ফেলেছি। সো এটা তো ডেফিনেটলি মিলি আক্তারের বলেন বা আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন বলেন, এখানে বড় একটা প্রবলেম রয়েছে। এবং আপনি যদি দেখেন ইন্ডিয়ার ম্যাচে যে আমরা 3টা গোল কনসিড করেছি, কুহাতে স্কু যে প্রথম গোলটা আমরা যে কনসিড করেছিলাম সে হেড করার পরও সময় পেয়েছে, বাট ওই যে ফিটনেস লেভেলে যে প্রবলেমটা ছিল যার কারণে কিন্তু শেষে গিয়ে সে কভার করতে পারেনি। সুতরাং এই প্রবলেমগুলি কিন্তু সবার ভিতরেই রয়েছে। বাট মিলি আক্তারের ব্যাপারটা হলে শি ইজ ভেরি নিউ, এবং আমার কাছে মনে হয় যে পিটার বাটলার তাকে আস্তে আস্তে তৈরি করছে। বাট আমার কাছে মনে হয় যে গোলকিপিং কোচ যে রয়েছে তারও একটা ইন্টারভিউ দেখেছি যে মিলি আক্তারের পজিশন সেন্সে কিছুটা প্রবলেম আছে, বাট আমার মনে হয় যত ম্যাচ খেলবে সেগুলি রিকভার করবে। বাট এই ধরনের মিস্টেক যদি আপনি এই ধরনের ম্যাচে করেন তখন আপনাকে পানিশমেন্ট খেতে হবে। মিলি আক্তার একেবারে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা ভালো সেভ দিয়েছিল ইনজুরি টাইমে, একদম লাস্ট মোমেন্টে
ওই সময়টায় গোলটা হয়ে গেলে কিন্তু আবার 30 মিনিটস হ্যাঁ। খেলতে হতো, আবার টাই ব্রেকারে যেতে হতো। So, এক্স্যাক্টলি, এবং যেটা পোস্টে লাগছে সেটাও কিন্তু তার হাতে লেগেই কিন্তু লেগে পোস্টে গেছে, লাগছে। সো ওইটাও যদি সেটা মানে অন পজিশন না যেতে পারতো, ওটা হয়তো গোল হয়ে যেতে পারতো। সো মিলি একটা কিন্তু তার ইম্প্যাক্টফুল ফুটবলটাও দেখাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তার মিস্টেকগুলোও কিন্তু চোখে চোখে পড়ছে আমার। এক্স্যাক্টলি, আমরা তো ওই যে আপনি যেটি বলছিলেন যে আমরা রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমাদেরকে ভুল ত্রুটিগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে, কারণ আপনি যখন বড় স্টেজে খেলবেন, ইন্টারন্যাশনাল স্টেজে খেলবেন, অবশ্যই আপনাকে সব ধরনের মিস্টেকগুলো নিয়ে কাজ করতে হবে। এমনি আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। এমনি আমরা বাংলাদেশের মেয়েদের ফুটবল নিয়ে কথা বলছি। গতকালকের ম্যাচটা নিয়ে আলাপ করছিলাম, বাংলাদেশের গোলকিপার নিয়ে আমরা কথা বলছি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ অনেকগুলো গোল হজম করেছে, 6টি গোল হজম করেছে। রক্ষণের দুর্বলতা নিশ্চয়ই আছে, আপনি বলছিলেন ফিটনেসের অভাব, একই সঙ্গে দলটার মধ্যে কি সমন্বয়ের কিছুটা অভাব আপনি দেখছেন কিনা আসলে, বিশেষ করে রক্ষণে? দেখেন, কম্বিনেশন প্লেতে অবশ্যই কিছু প্রবলেম রয়েছে। পিটার ব্যাটলার যেটা করে সবসময় দেখা যায় যে আপনার মিলি আক্তার থেকে খেলাটা স্টার্ট করে, মানে বিল্ড আপটা কিন্তু মিলি আক্তার হয়তো রাইট ফুলব্যাক বা লেফট ফুলব্যাক বা সেন্টার ব্যাক থেকে দিয়ে খেলাটা স্টার্ট করে। সো আপনার দেখতে হবে যে আপনি যখন বিল্ড আপ পিছন থেকে করেন, যে ওই ক্যাপাবিলিটির প্লেয়ার আপনার আছে কিনা, হ্যাঁ, এবং অপোনেন্ট আপনাকে হাই প্রেস করছে কিনা, সেখানে আপনি বল নিজের ভিতর রেখে মিডফিল্ডকে বলটা আবার আদান প্রদান করতে পারছেন কিনা, ওই ধরনের সিস্টেমটা আপনি অ্যাডাপ্ট করতে পেরেছেন কিনা। এর আগের বিগত দিনে যদি দেখেন, এই সাফের আগে ইভেনচুয়ালি এশিয়ান কাপে অনেক বড় দলের সাথেও কিন্তু আমরা সেগুলি করে দেখিয়েছি, বাট এই টুর্নামেন্টে আমার কাছে যেটা মনে হয়েছে সেইটা আমরা করতে পারিনি। স্পেশালি যদি দেখেন দুইজন সেন্টার ব্যাক, হ্যাঁ, দুইজন সেন্টার ব্যাকে কিন্তু এবার তাদের ডেবু হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে, হ্যাঁ, আফ্রিদাকে ড্রপ দিয়ে কিন্তু দুজন নতুন সেন্টার ব্যাক, আমি নামটা বলে গেছি, আফরিন সম্ভবত একজন, আর একজন হয়তো মৌমিতা, সো এদেরকে দিয়ে কিন্তু স্টার্ট করিয়েছে। সো তারা অর্পিতা তারা কিন্তু একটু মানে তাদের ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং, মানে তাদের সেন্টার ব্যাক খেলার জন্য যে ফিজিক্যালিটি লাগে, যে স্ট্রেংথ লাগে, সব কিছু ঠিক আছে, বাট যখন মিলি তাদেরকে বলটা দেয় তারা ইটস লিটল বিট স্লো, হ্যাঁ, কারণ আপনার সেন্টার ব্যাগে যেটা হয় যে অপোনেন্ট যখন প্রেস করে ওখানে কিন্তু কুইক ডিস্ট্রিবিউশন করতে হয়। সো ওইটা করতে গিয়ে দেখা গেছে যে আমরা ডিস্ট্রিবিউশন এবং আমাদের গেম প্ল্যানটা যেটা থাকে সেইটা আমরা কিন্তু প্রপার আসলে করতে পারছি না, এবং ওখান থেকে মিডফিল্ডারকে যখন ডেলিভারি বল দেওয়া হয় তখন মারিয়া মান্ডা বা মনিকা যারা থাকে তারা আবার অপোনেন্টের একটা হাই প্রেসের ভিতরে পড়ে যায়, ওখানে আবার আমাদের প্রবলেম হচ্ছে। আপনি যেটা বলছেন যে আমাদের কম্বিনেশন কিন্তু এবার এই সাফে বেশ প্রবলেম রয়েছে। অন্যান্য সময় আমরা বিল্ড আপ করেছি খুব কুইক, আমাদের মিডফিল্ড থেকে খেলাটা অ্যাটাক করেছে এবং আমরা অ্যাটাক গিয়ে যারা স্ট্রাইকার থাকে তারা জিনিসগুলি ফিনিশ করেছে। সো এইবার আমার কাছে মনে হয়েছে কিছুটা ডিফিকাল্ট হচ্ছে বিকজ অফ ওই যেটা বললাম যে ল্যাক অফ ফিটনেস, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে কিছু নতুন প্লেয়ার ইনক্লুশনের কারণে টিম কম্বিনেশনটা আমার কাছে মনে হচ্ছে যে একটু জটিল হয়ে যাচ্ছে, কারণ নতুন প্লেয়ার কিছু ইনক্লুশন হলে তখন কিন্তু টিম কম্বিনেশন দাঁড় করাতে একটু সময় লাগে। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা বারবার সফল করার কারণে কি ইভেন্চুয়ালি গতকালকে যদি দেখেন যেটা কোচ ইন্ডিয়ার ম্যাচে জড়িত হয়েছে, সেন্টার ব্যাক দুজন নতুন ছিল দেখে গতকালকে কিন্তু সে আবার আফিদাকে দিয়ে স্টার্ট করেছে, এবং আফিদা শি ডুইং গুড। মাঝখানে তার পারফরমেন্স নিয়ে আমরাও কথা বলি, তার পারফরমেন্স একটা কলাপস করেছিল, বাট শি ডুইং লাস্ট ম্যাচ ভেরি ফ্যান্টাস্টিক। সো আমি মনে করি যে আমাদের সেন্টার ব্যাক বা রাইট ব্যাক বা লেফট ব্যাক এদের আসলে ডিপেন্ড করে এরা আসলে খেলাটা ওখান থেকে তৈরি করতে পারছে কিনা। হ্যাঁ, পিটার ব্যাটলার সবসময় কিন্তু বিল্ড আপ ফুটবলের উপরে জোর দেয় বেশি। সো এইটাতে এবার আমার কাছে মনে হচ্ছে অনেকটা দুর্বলতা দেখা দিয়েছে। রাইট, মিডফিল্ড নিয়ে একটু কথা বলবো। আপনি বলছিলেন যে মিডফিল্ডে যখন অপোনেন্ট টিম যখন প্রেস করছে তখন বাংলাদেশের মিডফিল্ডাররা একটু খাবি খাচ্ছে। বাংলাদেশের মিডফিল্ডটা কিন্তু কম্পারেটিভলি, যদি এখন এই যে টিমটা আছে এই টিমটার কথা যদি বলি, বাংলাদেশের মিডফিল্ডটা কম্পারেটিভলি বেশ এক্সপেরিয়েন্সড, রাইট? আচ্ছা, সেখান থেকে বাংলাদেশের মিডফিল্ডাররা আসলে বল লুজ করার কারণটা কি, বা আপনি কি মিডফিল্ড থেকে আমরা সাধারণত কি আশা করি ফরওয়ার্ডদের কাছে বেশি বেশি বল পাস করবেন তারা, তাই তো? তো বাংলাদেশের মিডফিল্ডাররা কি সেই কাজটা আসলে করতে পারছেন কিনা? দেখেন, আমরা সবসময় আমাদের মিডফিল্ড যারা থাকে স্পেশালি মনিকা এবং মারিয়া তাদের উপর ডিপেন্ড থাকে, বিকজ ওরা কিন্তু মাঝখান থেকে খেলাটা কন্ট্রোল করে, এবং মনিকার কিন্তু একটা ছোট ইনজুরি ছিল, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে স্টিল শি ইজ নট ফুল ফিট। হ্যাঁ, ফুল ফিট মনিকা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, ইভেনচুয়ালি ঋতুপর্ণকে আমার কাছে মনে হয়েছে কিছুটা ফিটনেস প্রবলেম। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি ফুল ফিট হয়ে খেলতে পারে এটা কিন্তু দলের জন্য খুব ইম্প্যাক্টফুল হবে। আপনি যদি দেখেন যখন মারিয়া যখন বল পিছন থেকে সেন্টার ব্যাকদের কাছ থেকে নেয় তখন মনিকা যেটা করে, মনিকা ফ্রি স্পেসে গিয়ে কিন্তু জায়গাটা নেওয়ার চেষ্টা করে, বাট তার ডিস্ট্রিবিউশনের জায়গাটা যদি দেখেন টু স্লো।
হ্যাঁ, বাট আগের মনিকাকে যদি দেখেন ও খেলাটাকে কিন্তু গতি বাড়িয়ে দিত, হ্যাঁ, অ্যাটাকিং থাকে। সো ওই জায়গাগুলি আসলে আমার কাছে মনে হয়েছে যে এবার তাদের দুজনের কম্বিনেশন এবং অ্যাট দ্য সেম টাইম যে উইং যে দুই মিডফিল্ডার থাকে, হ্যাঁ, সো তারাও কিন্তু আসলে তাদের সাথে ভিতরে চেপে যে মিডফিল্ডটাকে একটু বেশি ক্রাউড করা সেটাও কিন্তু পারছে না, বিকজ অপোনেন্ট আসলে আমাদের গেম প্ল্যানটাকে এমনভাবে এক্সিকিউট করেছে, স্পেশালি ইন্ডিয়া এবং মালদ্বীপ, যেখানে কিন্তু আমাদের মিডফিল্ডাররা আমার কাছে মনে হচ্ছে যে খেলাটাকে কন্ট্রোল কম করতে পারছে। রাইট, দুজন ফুটবলারকে নিয়ে কথা বলবো, এর মধ্যে একজন ঋতুপর্ণা চাকমা। আপনি আগেই বলছিলেন যে ঋতুপর্ণা চাকমা গতকাল যদিও ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছিলেন একদম ফার্স্ট হাফের লাস্ট মোমেন্টে, অলিম্পিক গোলটা করে একেবারে দৃষ্টিনন্দন একটা গোল নিঃসন্দেহে, কিন্তু পুরো ম্যাচে আমরা আসলে তাকে কতক্ষণ সময় পেয়েছি? ঋতুপর্ণা চাকমাকে আমরা যেভাবে দেখতাম ম্যাচ কন্ট্রোল করতো, সেটি কি আমরা তার কাছ থেকে পাচ্ছি কিনা? প্রথম দুটো ম্যাচে তিনি একেবারেই তাকে খুব একটা দেখাই যায়নি। গতকাল যদিও একটা দারুণ একটা গোল করেছেন, তারপরেও গতকালকের ম্যাচে আসলে সেভাবে ইম্প্যাক্টফুল ফুটবল যেটা বলি আমরা, সেটা আমরা তার কাছ থেকে পাইনি। কেন? ঋতুপর্ণার সমস্যাটা আসলে কোথায় হচ্ছে এই সময়? আমাকে যদি বলেন, ঋতুপর্ণা হলো সাউথ এশিয়ার বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নট বাংলাদেশ। সেটা কোচও বলেছেন, সাউথ এশিয়ার আগের ওয়ান অফ ম্যাচে দ্য বেস্ট বলেছেন। প্লেয়ার ইন্ডিভিজুয়ালি সে লেফট ফ্ল্যাঙ্ক থেকে যেভাবে খেলে, 1 by 1 বা ইনসাইডে রান করে শুট করা, ম্যাচ রিড করা, সব কিছুতে কিন্তু ঋতুপর্ণা সবার থেকে ব্রিলিয়ান্ট। সো এই টুর্নামেন্টকে যদি দেখেন, স্পেশালি প্রথম দুইটা ম্যাচ, আমার কাছে মনে হচ্ছে ঋতুপর্ণা সেই ইন্টেন্স, ঋতুপর্ণার যে 1 by 1 বিট করা, সেটা কিন্তু খুব কম অ্যাবসেন্স রয়েছে। অ্যাট দ্য সেম টাইম গতকালকে ম্যাচটাও যদি দেখেন, এক্সেপ্ট ওই অলিম্পিক গোলের বাইরে, ঋতুপর্ণাকে আমরা সবসময় যেভাবে দেখি, হ্যাঁ, যে লেফট ফ্ল্যাঙ্কটা বড় করে আপনার স্পেস ক্রিয়েট করে ওখান থেকে ক্রস করা বা ইন্ডিভিজুয়ালি বল নিয়ে ইনসাইডের ভিতরে ঢোকা, ওইগুলি কিন্তু এই টুর্নামেন্টে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। ঋতুপর্ণা ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে তার কিছুটা ফিটনেস প্রবলেম রয়েছে এবং মেন্টাল প্রবলেম আছে কিনা আই ডোন্ট নো, বিকজ ফুল ঋতুপর্ণাকে যখন আপনি ফিট পাবেন এবং ফর্মে পাবেন এবং কিছুটা তো অফ ফর্মও রয়েছে, সো তখন কিন্তু অপোনেন্ট যতই স্ট্রং থাক, ঋতুপর্ণাকে কিন্তু আটকানো ইজ ভেরি ডিফিকাল্ট। এটা কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ডে আমরা দেখেছি। আপনি যদি প্রথম ম্যাচটা চায়নার এগেইনস্টে দেখেন, সে চায়নার মতো প্লেয়ারদেরকে কিন্তু সে 1 by 1 বিট করে ফেলেছে, শুট দারুণ একটা ভলি করেছিল, সেটা গোলের চান্স হয়ে গেছিল। সুতরাং ঋতুপর্ণার সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টিম, এবং আপনি দেখেন যে গোলটা করেছে, অসাধারণ গোল। সো ঋতুপর্ণা কিন্তু দ্যাট কোয়ালিটি প্লেয়ার, যে কিনা ইন্ডিভিজুয়ালি যে কোনো সময় খেলা প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারে। সুতরাং এই টুর্নামেন্টে আমার কাছে মনে হচ্ছে ঋতুপর্ণার লিটল বিট ফিটনেস প্রবলেম, অ্যাট দ্য সেম টাইম মানসিকভাবে আমার মনে হয়েছে যে সে সবসময় যেভাবে হাসি খুশিভাবে খেলে, এই টুর্নামেন্টে ওইভাবে দেখতে পাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় যে ফাইনালে যেহেতু চলে গিয়েছি, ঋতুপর্ণা, মারিয়া, মনিকা, যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, সাফেইদা, হ্যাঁ, এরা আমার কাছে মনে হয় যদি তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারে, আমি যেটা বললাম যে সাফে আমরা সবসময়ের জন্য ফেভারিট, এখন যদি ফাইনালে চলে গিয়েছি, মাঝখানে স্টিল একদিন সময় রয়েছে, তারা যদি তাদের ভিডিও অ্যানালিস্টের মাধ্যমে তাদের ভুলগুলি যদি ধরিয়ে দিতে পারে, আমি মনে করি যে এরাই আবার দেখবেন যে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করাতে পারবে। একটু গোলটা নিয়ে একটু শুনতে চাই, আমার এটা নিয়ে মানে ফুটবলারদের কাছ থেকে শোনার খুব ইচ্ছা। আপনার কর্নার কিক থেকে ডিরেক্ট গোল করা, যেটাকে আমরা অলিম্পিক গোল বলছি, এটা তো এত সহজ না। আপনার বিশ্বের অনেক বড় বড় প্লেয়াররাও মনে হয় এভাবে গোল করতে পারেন। আপনার বরাবর লাইন থেকে, পোস্টের বরাবর লাইন থেকেই তো শুটটা করতে হয়, তার মানে হচ্ছে আপনাকে বলটাকে একটা বড় অঙ্কের বাঁক দিতে হয়, তাই না? বেশ ভালো ডিগ্রির বাঁক দিতে হয়। সো এই গোলটা তো সহজ না। ঋতুপর্ণা কিভাবে সহজ করলেন সেটিকে? আসলে না, বেসিক্যালি নোমান ভাই, ব্যাপার হচ্ছে যে ঋতুপর্ণাকে যদি আবার নেক্সট 10টা কর্নার মারতে দেন, হ্যাঁ, সেখানে যে এই ধরনের অলিম্পিক গোল হবে কিন্তু এটা কোনো 9টাতেই হয়তো উনি ফেইলই করবেন। সো অলিম্পিক গোল ইজ লাকিলি, মানে এটা আপনার লাকও লাগবে, অ্যাট দ্য সেম টাইম যে কর্নার টেকারটা নেয় তারও কিন্তু এখানে অনেক ক্লেভার জিনিসগুলি থাকতে হবে, বিকজ এটাতে অনেক সুইং থাকে, অনেক পারফেকশন থাকে, বলের মেজারমেন্ট থাকে, সব কিছু মিলিয়েই কিন্তু অলিম্পিক গোলগুলি হয়। এবং অলিম্পিক গোলটা শুরু হয়েছিল আমি যতটুকু জানি যে আর্জেন্টিনার একজন প্লেয়ার উরুগুয়ের সাথে সম্ভবত অলিম্পিকের কোনো একটা ম্যাচে 1924 সালের একটা ঘটনা ছিল, তারপর থেকে এই গোলটার নাম আসলে অলিম্পিক গোল হয়। এবং আমার দেখা মতে ঘরোয়া ফুটবলে আমার যে ফ্রেন্ড মামুন রয়েছে, ওর 3-4টা অলিম্পিক গোল আছে, হ্যাঁ। সো ডিরেক্ট কর্নার কিক থেকে ওয়ালি ফয়সালোর আছে, হ্যাঁ। সো এটা ইজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ। সো মনিকার যেটা হয়েছে যে ঋতুপর্ণার যেটা হয়েছে যে ওর ডেলিভারিটা দুর্দান্ত ছিল। সো অলিম্পিক গোলের সময় মেইন হলো যে বলের ইন্টেন্স থাকতে হবে অনেক বেশি, আদারওয়াইজ তো গোলকিপার এটাকে গ্রিপ করবে, আদারওয়াইজ পাঞ্চ করবে। সো ওর বলটার রেঞ্জ অনেক পাওয়ার ছিল, অ্যাট দ্য সেম টাইম ও গোলকিপার আসলে ফ্লাইটটা মিস করেছে, যার কারণে কিন্তু এটা আসলে ওই সুইং করে বল ডিরেক্ট আসলে নেট হয়ে গিয়েছে। সো এটা আমি বলবো যে মনিকার ঋতুপর্ণার একক ক্রেডিট, এবং ঋতুপর্ণা আসলে যেটা হয় যে ওর কিন্তু গোল করার প্রতি অন্যরকম একটা ফ্যাসিনেশন আছে, সেটা যে কোনো স্পট থেকে, যে কোনো জায়গা থেকে। সো ও আসলে আমার কাছে মনে হয় ইন ফিউচার
সারা জীবন এই গোলটার কথাই মনে রাখবে। রাইট, এবং এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় ঋতুপর্ণার পায়ে যে জোরটা আছে, তিনি যে জোর নিয়ে শট নিতে পারেন, সেটা মনে হয় বাংলাদেশের ফুটবলারদের মধ্যে কিছুটা মিসিং না, আছে। লেফট ফুট ইজ সো স্ট্রং টু বি অনেস্ট। এবং গতকালকে সে আরেকটা কিন্তু সে শুট নিয়েছিল একদম ফার নিয়ার পোস্টে, কিন্তু সেটা নেপালের গোলকিপার সেভ করেছে। হ্যাঁ, সো এই ধরনের 1 by 1 সে কিন্তু তার পজিশন ওয়াইজ সে কিন্তু সে লেফট ফুট থেকে অনেক গোল তার রয়েছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাচে, ক্লাব ফুটবলে। সুতরাং যেটা হয় যে যার যখন স্ট্রং ফুট থাকে ওইটার উপরে যদি আপনি বেশি প্র্যাকটিস করেন তখন কিন্তু ওইটা আপনার পারফেকশন আসে। ইভেনচুয়ালি আপনার ম্যাচে গিয়ে কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু করতে চাইলে সেটা পারবেন, যেটা ঋতুপর্ণা করে দেখাতে পারে। রাইট, বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আপটা নিয়ে একটু কথা বলতে চাই। কেমন দেখছেন ফরওয়ার্ডরা? বেশ কিছু গোল মিসও করেছেন। আমরা বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচের কথা যদি বলি, বাংলাদেশের ফরওয়ার্ডরা গোল করতেও পারেননি। বাংলাদেশের ফরওয়ার্ডরা ভালো বল পাচ্ছেনও না, আর নিজেরা বল নিয়ে আসতে পারছেনও না। মানে গোল পোস্টের সামনে বাংলাদেশের ফরওয়ার্ডদের এই যে খাবি খাওয়ার কারণটা কি, বা গোল আদায় করতে ব্যর্থ হওয়ার কারণটা কি? দেখেন, বাংলাদেশ দলে কিন্তু বেশ কিছু টপ স্কোরার আছে। আপনি যদি সাগরিকার কথা বলেন, প্রীতির কথা বলেন, আনিকার কথা বলেন, তহুরাকে একসময় বাংলাদেশের মেসি বলা হতো। পিটার বাটলার কিন্তু সবাইকে ইউজ করছে, এই টুর্নামেন্টও কিন্তু তহুরা খেলছে। হ্যাঁ, সাগরিকা সাবস্টিটিউট নেমে কিন্তু আপনার উইনিং গোলটা করে ফেলেছে। আনিকা প্রথম ম্যাচে কিন্তু মালদ্বীপের সাথে একদম আর্লি গোল করে ফেলেছে, যেটা রেকর্ড, মানে খুব কম সময়ের ভিতর গোল করে ফেলেছে। সো সবাই কিন্তু গোল করতে জানে। বেসিক্যালি মেইন ব্যাপার হলো যে ম্যাচ টেম্পারমেন্ট অনুযায়ী আসলে আপনি সময় মতো পারফর্ম করতে পারছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার যদি দেখেন গতকালকে যখন শামসুন্নাহার আপনার ড্রিভেল করে একদম অ্যাঙ্গেলে গিয়ে কাটব্যাক করলো এবং ওখান থেকে সাগরিকা যে গোলটা করলো, এটা সুপার। হ্যাঁ, সুপার। সো অন দ্য স্পট, অন দ্য টাইম ওই যাওয়াটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেটা হয় যে এই টুর্নামেন্টে আবার আমার কাছে মনে হচ্ছে যে তারা আমরা তুলনামূলক অন্যান্য সাফে যেভাবে সুযোগ তৈরি করেছি, এই সাফটাতে আসলে ওইভাবে আসলে ওপেন সুযোগ কিন্তু কম তৈরি করেছি। আপনার বিগত দুইটা সাফ যে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে দেখবেন যে ওখানে হয়তো সাবিনা ছিল বা তহুরা ছিল, তারা কিন্তু দেখবেন যে অনেকে হেট্রিকও করেছে, 4 গোল 5 গোলও করেছে, এক একজনের 6 গোল 7 গোলও করেছে। আমরা গোল বন্যা দেখেছিলাম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এবার বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক কম গোল করছে, মানে বাংলাদেশের ফরওয়ার্ডরা গোলের দেখা পাচ্ছে না। না, এর মেইন ব্যাপার হলো নমান ভাই যে আপনি সুযোগ কম তৈরি করছেন। আপনি যদি 3টা ম্যাচ তুলনামূলক দেখেন সেখানে কিন্তু আমরা ওইভাবে সুযোগ তৈরি করতে পারি নাই। এর বিগত দিনে কিন্তু আমরা ওই দুইটা টুর্নামেন্টে যদি দেখেন অনেক সুযোগ তৈরি করেছি। মালদ্বীপকে আমরা 8 গোল 9 গোল দিয়েছি, ভুটানের সাথে 4 গোল 5 গোলে জিতেছি। বাট এবার আপনি যদি দেখেন আমরা গোল করেছি কয়টা মাত্র, ফার্স্ট ম্যাচে 4 গোল করেছি আর লাস্ট ম্যাচে 6টা, আবার 6টা গোল কনসিডও করেছি। সুতরাং গোলের চান্স কিন্তু আমরা খুব কম তৈরি করতে পারছি, যার কারণে কিন্তু দেখবেন যে স্ট্রাইকাররা সুযোগ কম পাওয়ার কারণেই কিন্তু গোলের চান্সগুলি কিন্তু কম হচ্ছে। প্রথম ম্যাচে যদি দেখেন 4টা গোল করেছি আমরা মালদ্বীপের সাথে, আবার 2টা গোল কনসিডও করেছি। সুযোগ কিন্তু ওই 4টা বা 3টা এরকমই ক্লিয়ারেন্স চান্স তৈরি করেছি। সো আমার মনে হয় সুযোগ যত বেশি তৈরি করা যাবে স্ট্রাইকাররা তত বেশি গোল করতে পারবে। হ্যাঁ, রাইট। আমাদের আনিকাকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনি যেহেতু তার প্রসঙ্গ টেনেছেন, তিনি যেহেতু ফরওয়ার্ড লাইনে খেলছেন, বাংলাদেশের সম্ভবত এখন স্ট্রাইকার হিসেবে তিনি খেলছেন এই দলে। আনিকা প্রবাসী ফুটবলার, আমাদের পুরুষ দলের মতো আমরা নারী দলেও সেই জাগরণটা দেখছি। আনিকা এসেছেন বাংলাদেশ দলে, এখন পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে তার মানে সমঝোতাটা কেমন দেখছেন আসলে? না, আনিকা কিন্তু ডিভাইডেড টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। শুরুর দিকে হয়তো ম্যাচ আপ হচ্ছিল না, টিম কম্বিনেশনে হয়তো সে স্টার্টও করতে পারছিল না কোনো স্টার্টিং লিভিনে। হ্যাঁ, সো আস্তে আস্তে কিন্তু পিটার বাটলার তাকে দলের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছে এবং এখন তো 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচেই কিন্তু সে স্টার্ট করেছে আপনি যদি দেখেন। এবং স্টার্ট করেছে, কিন্তু কালকে আবার আমরা দেখলাম যে 39 মিনিটে তাকে সাব করা হলো, করে দিয়েছে। এটা হয়তো গেম প্ল্যান একটা অংশ ছিল, কারণ তখন পর্যন্ত কিন্তু আপনি পিছিয়ে ছিলেন। সো যেটা হয় যে আনিকা স্ট্রাইকিং পজিশন খেলতে গেলে আসলে যেটা হয় এক একজন স্ট্রাইকারের এক একটা কোয়ালিটি থাকে। আনিকার যেটা আছে যে সে হোল্ড দ্য বল, অপোনেন্ট হাফে আপনাকে কিন্তু বলটা হোল্ড করতে পারে, আপনার মিডফিল্ডারদেরকে সে সময় দেয় তার সাথে অ্যাডজাস্ট করার জন্য, তার সাথে কানেক্ট করার জন্য। সো শি ইজ মোর স্ট্রং, আমার কাছে মনে হয় অনেক স্ট্রং, বলটাকে ওখানে ধরতে পারে। অ্যাট দ্য সেম টাইম যে স্ট্রাইকারদের যে মুভমেন্টগুলি থাকা দরকার, ফ্রি স্পেসে রান করা, রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রসলে অন দ্য স্পট যাওয়া, সেগুলি আমার কাছে মনে হচ্ছে আনিকার বেশ ভালো। সো এটা হয়েছে ও তো একদমই নতুন। হ্যাঁ, সো আস্তে আস্তে যত ম্যাচ খেলবে তত কিন্তু দলের সাথে সে অ্যাডজাস্ট হবে এবং আনিকার ভিতরে অনেক পোটেনশিয়ালিটি আছে। সে গোল করার জন্য তার ওই রকম একটা ক্ষুধা আছে যে সবসময় গোল স্কোরিংয়ের অ্যাবিলিটির জন্য যে মুখে যেতে হয়, যে জায়গাটা যেতে হয়, সেটাও কিন্তু সে প্রপারলি যেতে পারে। মানে পজিশনিং সেন্স, রাইট, পজিশনাল সেন্স। কারণ গোলকিপার গোল করার জন্য আপনার মেইন হলো যে আপনি চান্স ক্রিয়েট করতে পারছেন কিনা, অন দ্য স্পট থাকতে পারছেন কিনা। হ্যাঁ, সেইটা সে কিন্তু বেশ ভালো করে। রাইট। এমিলি ভাই, আমরা আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। এমনি ভাই, বাংলাদেশের মেয়েদের নিয়ে আমরা কথা বলছিলাম। সাফে বাংলাদেশ যেভাবেই খেলেছে, 3টা ম্যাচ খেলেছে, বাংলাদেশ এখন ফাইনালে উঠে গেছে।
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের ফাইনালিটি, সব মিলিয়ে চতুর্থবার। বাংলাদেশের আগে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের সামনে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। তার আগে ইন্ডিয়া বাংলাদেশের প্রতিপক্ষ। ফাইনালে বাংলাদেশ এর আগে ইন্ডিয়ার সঙ্গে এর আগে একবার খেলেছিল, সেবার বাংলাদেশকে হারতে হয়েছিল, কিন্তু ইন্ডিয়া এর আগে 6বারের চ্যাম্পিয়ন, 5বারের চ্যাম্পিয়ন এই সাফের। সো বাংলাদেশ এবং ইন্ডিয়া, আপনি যেটি বলছিলেন যে সাফে বাংলাদেশ সবসময় যায় ফেভারিট হিসেবে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও কিন্তু ফেভারিট হিসেবেই যায় এই টুর্নামেন্টে। বাংলাদেশ এরা এই আসরেই তাদের সঙ্গে একবার খেলে ফেলেছে, খুবই বাজে অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে। ফাইনাল ম্যাচটা বাংলাদেশের আসলে কোন কৌশলে এগোনো উচিত হবে? দেখেন, আমি এর আগেও বলেছি যে এই টুর্নামেন্টে ইন্ডিয়া ফেভারিট এই কারণে, কারণ এর আগে বাংলাদেশ যে দুইটা সাফ জিতেছে, দুইটা সাফই কিন্তু নেপালে জিতে আসছে এবং নেপাল প্রতিপক্ষ ছিল। বাট ইন্ডিয়া যখন ফাইনালে যাবে তখন আপনি ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট, এবং সেটা তো আমরা গ্রুপ পর্যায়ে ম্যাচই দেখেছি। ইন্ডিয়ানদের টিমটাকে আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ, তারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন পর্বে কিন্তু তারা জাপানের সাথে 10 গোলও খেয়েছে। হ্যাঁ, বাট এরকম রেকর্ড আছে। বাট এই ইন্ডিয়াকে আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট। তাদের ইন্টেন্সিটি, তাদের খেলার গতি, ম্যাচ কন্ট্রোল, তাদের যেটা মানে প্রেসিং, তাদের স্পিড, তাদের ডিফেন্ডিং ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশনের যে গতি, দুইটাতেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন তারা খেলা অনেক ইমপ্রুভ করেছে। এবং যেটা হয়েছে যে ওই ইমপ্রুভের থেকে মেন ব্যাপার হয়েছে যে আমরা আসলে আমাদের পারফরমেন্সের জায়গাটাতে নাই। হ্যাঁ, আমরা আমাদের পারফরমেন্সের জায়গাটাতে থাকলে ইন্ডিয়া যত স্ট্রং হোক আমরা আমাদের জয়ের জন্য ম্যাচটা খেলতে পারতাম। বাট টু বি অনেস্ট, এখন আসলে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশ ফাইনাল খেলবে, এই ম্যাচটা আমি 50-50 বলবো এই কারণে, কারণ ফাইনাল ম্যাচে এর আগেও যদি লাস্ট সাফটা দেখেন 2022-এ যে সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, 22 এবং 24 ওই 24-এর সাফও দেখেন বাংলাদেশ কিন্তু ফেভারিট হিসেবে গেছিল না। বাংলাদেশ ওই সময়টা কিন্তু একটা স্ট্রাগল চলছিল, সিনিয়র প্লেয়ারদের বসিয়ে রেখেছিল পিটার বাটলার, জুনিয়র প্লেয়ারদের বেশি চান্স দিয়েছিল, একেবারে নতুন একটা দল নিয়ে তিনি গিয়েছিলেন, তারপরেও কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছে। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে যেহেতু ফাইনালে গিয়েছে এবং বাংলাদেশ যে প্রসেসে ফাইনালে গিয়েছে, সেখানে কিন্তু আসলে অনেক কনফিউশন ছিল যে আমরা ধরে নিয়েছিলাম যে নেপালের সাথে বাংলাদেশ জিততে পারবে কিনা। হ্যাঁ, সো এখন কিন্তু প্রফেশনাল জায়গা থেকে বেশি ইমোশন জড়িত হয়ে গেছে দলটার সাথে। আমি যেটা বললাম যে শিউলি আজিমের মা মারা গিয়েছে, সেখানে শিউলি আজিম আছে, দলটার ভিতরে কিন্তু অন্যরকম একটা কনফিডেন্ট তৈরি হয়েছে আপনার নেপাল উইনিং দ্য গেম। সো ইন্ডিয়ার সাথে যেটা হবে, ইন্ডিয়া তো ডেফিনেটলি এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সেরাটা দিবে। বাট ইন্ডিয়া যেটা হচ্ছে, গতকালকে আমি ইন্ডিয়া এবং ভুটানের ম্যাচ দেখেছিলাম, সেখানে আবার ইন্ডিয়ার খেলা দেখে আমি আবার এই ম্যাচটা দেখে আবার কিছুটা মনে হয়েছে যে বাংলাদেশ যদি তাদের ব্যাক অফ দ্য ফর্মে যেতে পারে, তখন আবার আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে। বাট যেটা হয় যে আপনি যেটা বলছেন যে কোন কৌশলে খেললে আমরা জিততে পারি, দেখেন পিটার বাটলার যেটা করে সবসময় হাইলাইন ডিফেন্স খেলে। হ্যাঁ, তো সবসময় আপনার হাইলাইন ডিফেন্স খেলে কিন্তু ম্যাচ জিততে পারবেন না। যেটা গতকালকেও দেখবেন যে হাইলাইন ডিফেন্স খেলে কিন্তু আমরা অনেকবার আমাদের ডিফেন্স ব্রেক হয়েছে। হ্যাঁ, অপোনেন্ট কিন্তু নেপাল কিন্তু অনেক সুযোগ তৈরি করে ফেলেছে। হ্যাঁ, সো যেটা হয় যে আমাদের পিছনে কিন্তু অনেক জায়গা থাকে, যখন আমরা অ্যাটাকে যাই দেখবেন দুইজন সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক এবং লেফট ফুল ব্যাক তারা অনেক উপরে উঠে যায়, সুতরাং আপনার পিছনে কিন্তু স্পেস থেকে যায়, পুরো ডিফেন্সটা তখন এক্সপোজড হয়ে যায়। হ্যাঁ, এক্সপোজড হয়। তো ওই জায়গাগুলি কিন্তু ইন্ডিয়ানদের অনেক গতিময় প্লেয়ার আছে আমরা জানি। তো ওরা ওই জায়গাগুলি যদি আসলে আমরা ম্যানেজ না করতে পারি, সিকিউরিটি না থাকে, তখন কিন্তু ইন্ডিয়ানদেরকে হারানো টাফ হবে। যেটা হয় যে আপনি যদি 90 মিনিটস পর্যন্ত কোনোভাবে গোল কনসিড না করেন, দ্যাট মিনস ম্যাচটা কিন্তু আপনার পক্ষে রইল। হ্যাঁ, বাট গোল যদি একটা খান দেয়, আপনাকে জিততে হলে 2 গোল দিতে হবে, বা ড্র করতে হলে 1 গোল দিতে হবে। সুতরাং যেটা হয় যে ইন্ডিয়ার সাথে আপনি নেপালের ম্যাচের মতো কিন্তু হবে না। আপনি যদি আর্লি গোল কনসিড করে ফেলেন, তখন কিন্তু আপনার কিন্তু মেন্টাল প্রেশার আপনার বেড়ে যাবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি গোল কনসিড না করবেন, ততক্ষণ পর্যন্ত ম্যাচ আপনি কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আমি বলবো যে ওই হাইল্যান্ড ডিফেন্স খেলুক, বাট ডিফেন্সের সিকিউরিটি যেন ঠিক থাকে, বিকজ ইন্ডিয়া ওরা কিন্তু আমাদেরকে নিয়ে অনেক রিড করবে, ম্যাচ রিড করে দেন কিন্তু ওরা ওদের গেম প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করবে। সুতরাং এইগুলি যদি আমরা পুরোপুরি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আপনি আমাদের জেতার চান্স আছে। এবং যেটা হয় যে আপনি যদি দেখেন, আমরা এই টুর্নামেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ফেল করছি। হ্যাঁ, গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকার। সো ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু পারফর্ম করতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু পানিশমেন্ট খেতে হবে। সুতরাং আমি মনে করি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি সবাই পারফর্ম করতে পারে, ইন্ডিয়াকে হারানো অসম্ভব না। কারণ হলো এখন যেহেতু মনিকা, ঋতুপর্ণা, তারপরে মারিয়ারা যেহেতু কিছুটা হলেও কনফিডেন্ট পেয়েছে, হ্যাঁ, নেপাল ম্যাচ হারিয়ে, সুতরাং তারা ফাইনালি কিন্তু জন্য কিন্তু একটা বড় ঝাঁপ দিবে। সো ম্যাচটা আমার কাছে মনে হয় যে যেটা অসম্ভব না। রাইট, এমিলি ভাই, আপনি হাইল্যান্ড ডিফেন্সের কথা বলছেন। গতকালকে এই প্রশ্নটা গতকালকে না, অনেকদিন ধরেই পিটার বাটলারকেও শুনতে হচ্ছে। গতকাল তিনি সেটা জবাবও দিয়েছেন। তিনি বলছেন যে হাইল্যান্ড ডিফেন্স বা হাই ব্লক, লো ব্লক বা মিড ব্লক, আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি, আমি ওল্ড স্কুল ঘরানার একটা লোক, আমি শুধু বুঝি হচ্ছে ম্যাচটা জিততে হবে। সো পিটার বাটলার যেহেতু এখন পর্যন্ত জিতেছেন, তিনি এই কথাটা বলতে পারছেন যে আমি শুধু বুঝি ম্যাচটা জিততে হবে। সো
পিটার বাটলারের উপর আসলে কতটুকু আস্থা রাখা যায়, তার ট্যাকটিক্স এখন পর্যন্ত কাজে এসেছে, বাংলাদেশকে একটা সাফ তিনি জিতিয়েছেন 24-এরটা এবং এইটার ফাইনালে তিনি তুলেছেন, তিনি এশিয়ান কাপে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন। সব মিলিয়ে পিটার বাটলারের উপর আসলে কতটুকু আস্থা রাখা যাচ্ছে ফাইনালের আগে? না, অবশ্যই পিটার বাটলার দ্যাট কোচ, যে আপনার এই দলটাকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে তার তো অনেক অবদান। দেখেন, সে যখন 6 থেকে 7 জন সিনিয়র প্লেয়ারকে বাদ দিল, তখন আমরা ধরে নিয়েছিলাম যে একটা বড় ডিজাস্টার হবে, রাইট? দলটা একটা বিশাল পারফরমেন্স কলাপস করবে, সেটা তো করেনি। তারপর থেকে বরং আরো অনেক জায়গায় উন্নতি করেছে আমাদের দলটা। হ্যাঁ, সো ওই জায়গা থেকে যদি বলি, পিটার বাটলার একজন সাহসী কোচ। এই কারণে বললাম, সে ওই চায়না উজবেকিস্তান মতো দলের সাথেও ওই হাইল্যান্ড ডিফেন্ডিং খেলেছে, পিছন থেকে বিল্ড আপ করার চেষ্টা করেছে। সুতরাং এটা তো আমাদেরকে তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে অ্যাটলিস্ট মেয়েদের একটা গেম প্ল্যান সে দিতে পেরেছে, এবং যেটা মেয়েরা সবসময় এক্সিকিউট করার চেষ্টা করে। এখন হাইল্যান্ড ডিফেন্স খেলার সাহস তো আপনার থাকতে হবে, ওই ধরনের ক্যাপাবল প্লেয়ার তো থাকতে হবে, যেটা সে আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে। সো যেটা প্রবলেমটা হচ্ছে, এই দলে ম্যাক্সিমাম নতুন প্লেয়ার। হ্যাঁ, সে কিন্তু অনেক নতুন প্লেয়ারকে কিন্তু ডেবু করে দিয়েছে এই সাফে, এবং যাদেরকে ডেবু করেছে তারা কিন্তু চেষ্টা করছে ভালো করার জন্য। হয়তো সময়টা কম, কারণ তাদের এক্সপিরিয়েন্স একদমই কম, ইন্টারন্যাশনাল ম্যাচ তাদের খালি এক্সপিরিয়েন্স নেই, তারা হয়তো অনেক সময় অনেক মিস্টেক করছে, বাট তারাও কিন্তু হাইল্যান্ড ডিফেন্ডিং এর সাথে কিন্তু অ্যাডজাস্ট করার ট্রাই করছে, এবং সেটা কিন্তু একদমই যে খারাপ করছে নট লাইক দ্যাট, ভালো করছে। যেটা হয় যে আফিদা অনেক ম্যাচ খেলেছে, আফিদা লাস্ট ম্যাচ আবার খেলেছে, হয়তো ফাইনালও তাকে দিয়ে স্টার্ট করানো হবে। সো হাইল্যান্ড ডিফেন্ডিংয়ের সময় একদম কমান্ডিং ডিফেন্স থাকতে হবে, যে কিনা 4 জন ব্যাককে নিয়ে একসাথে আপনার আপ হবে। বিকজ লাইনটা যদি ঠিক না থাকে, একজন যদি পিছনে পড়ে যায়, তখন কিন্তু অফসাইড ট্র্যাপটা আপনি করতে পারবেন না। হাইল্যান্ড ডিফেন্ডিংয়ের মেইন কারণ হলো যে আপনি অফসাইড ট্র্যাপটা জানি ঠিকঠাকভাবে প্রপারলি করতে হবে। বাট একজন যদি পিছনে থাকে, 3 জন আবার একটা লাইন থাকে, তখন কিন্তু 2টা লাইন হয়ে গেল, তখন কিন্তু আবার ওই শেপটা ঠিক থাকলো না। যেটা আমার কাছে মনে হয় যে পিটার বাটলারের শেপটা সুন্দর থাকে, কারণ আপনার যখন খেলাটা শুরু হয়, তখন দেখবেন যে 4 জন ডিফেন্স কিন্তু একটা লাইনে থাকে, তখন কিন্তু আপনার অপোনেন্টের জন্য কিন্তু এটা কিন্তু ডিফিকাল্ট হয়, বিকজ লাইন ব্রেক করে আবার আমাদের পিছনে যাওয়া। সো এটার জন্য সময় দিতে হবে, বাট আই অ্যাপ্রিসিয়েট পিটার বাটলার যে সে একটা খেলার ভিতরে সিস্টেম তৈরি করে ফেলেছে। হ্যাঁ, রাইট। গতকালকের ম্যাচটার পরে নেপালের কোচ বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে একটা ভাগ্যের জোরে ম্যাচ জিতেছে। পিটার বাটলার সেটি স্বীকার করতে রাজি হননি। ফাইনালের ম্যাচেও কি বাংলাদেশ আসলে ভাগ্যের দিকে কিছুটা তাকিয়ে থাকবে কিনা? ফাইনাল যেহেতু র্যাঙ্কিং, শক্তিমত্তা সব দিক থেকে কিন্তু ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, সো লাকের একটা ফেভারের দরকার আছে মনে হয়। মন্দাই ফাইনাল জিততে হলে কিছুটা লাক আপনাকে লাগবেই। হ্যাঁ, এবং বাংলাদেশ যে গতকালকে জিতেছে, সেখানে লাক তো অবশ্যই কিছুটা ছিল, কারণ যে গোলটা আমরা শেষের দিকে দিয়েছি 93 মিনিটসে যেটা হয়েছে, হ্যাঁ, আমরা ধরে নিয়েছিলাম যে পেনাল্টি শুট আউটে যাচ্ছে ম্যাচ, কারণ এখন কিন্তু ম্যাচে এক্সট্রা টাইম নেই। মেয়েদের সাফা হলো যে আপনি 90 মিনিট খেলা শেষ, ডিরেক্ট পেনাল্টি শুট আউট। সুতরাং ওই জায়গা থেকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছুটা লাক তো অবশ্যই ছিল, বাট লাগের থেকে মেইন ব্যাপার হলো যে ওই মোমেন্টেও যে বাংলাদেশ অ্যাটাক করতে পারে। হ্যাঁ, সবাই যখন টায়ার্ড হয়ে গিয়েছেন, সবাই যখন ওয়েট করছে পেনাল্টি শুট আউটের জন্য বা এক্সট্রা টাইমের জন্য, তখনও যে বাংলাদেশ অ্যাটাক করে গোল করতে পারে বা তাদের ওই মেন্টালিটি রয়েছে, ওই মেন্টাল স্ট্রেংথ মাঠে দেখিয়েছে, সেটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট আপনি যেটা বলছেন যে ইন্ডিয়ার সাথে লাক তো ডেফিনেটলি লাগবে, লাক লাগবে এই কারণে দেখা গেল যে ম্যাচ চলতেছে, খেলা আপনার 0-0 0-0 গোলে খেলা একদম 85 মিনিটস বা 80 মিনিটস পর্যন্ত গিয়েছে, সেখান থেকে হয়তো সেট পিসে আমরা একটা গোল করে ফেললাম, বা লং রেঞ্জ থেকে শুট করে একটা গোল করে ফেললাম, বা কোনো গোলে আমরা কনসিড করলাম না, বা 0-0 আমরা পেনাল্টি শুট আউটে গিয়ে জিতে গেলাম। সো এরকমের কিছুটা লাক আপনাকে ফাইনাল জিততে গেলে অবশ্যই লাগবে। বাট মেইন ব্যাপার হলো লাকের দিকে না তাকিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি কীরকম পারফর্ম করলেন, আপনার টিম শেপ ঠিক আছে কিনা, আপনার অর্গানাইজেশন প্রপার আছে কিনা। আপনি যদি প্রপার ব্যালেন্স রেখে দলটাকে পারফর্ম করতে পারেন, তখন কিন্তু আসলে অপোনেন্ট যতই স্ট্রং থাকুক, হ্যাঁ, আপনি কিন্তু ম্যাচ জেতার জন্য আপনাকে অনেক হেল্প করবে। রাইট, সব মিলিয়ে নিজের 100% এফোর্ট দিতে না পারলে আসলে লাককে দোষ দিয়েও লাভ হবে না। সুতরাং আগে নিজেকে লাক তখনই থাকবে যখন আপনি আপনার বেস্টটা দিবেন। দেখেন গতকালকে ম্যাচটা আপনি বলছেন লাক কখন আসে? যখন আপনি চেষ্টাটা করবেন, তখন লাক অটোমেটিক আপনার কাছে আসবে। সেটাই, এবং 93 মিনিটে বাংলাদেশ আসলে আত্মঘাতী গোলই পেয়েছিল। এমনি ভাই আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। ভাই, আমরা মেয়েদের ফুটবল নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের পুরুষ দল এই মুহূর্তে ব্যস্ত, ইউরোপের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ খেলতে গিয়েছে, তার আগে প্র্যাকটিস সেশন করছে, দলের সঙ্গে নতুন কোচ যোগ দিয়েছেন। বাংলাদেশ একটা উজ্জীবিত বাংলাদেশ দল দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যেহেতু ইউরোপের একটা দেশের সঙ্গে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামছে, যদিও র্যাঙ্কিংয়ে বেশ পেছনে, বাংলাদেশের অনেক পেছনে, তারপরও ওখানকার কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। সব মিলিয়ে বাংলাদেশের জন্য আসলে এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে? সান মারিনো ম্যাচ আগামীকালকেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচটা খুব ইজি হবে না, ম্যাচটা ইজি হবে না, কারণ আমরা হয়তো সবাই ধরে নিয়েছি যে র্যাঙ্কিং একদম শেষের দিকে দল সান মারিনো, বাট আপনাকে দেখতে হবে যে সান মারিনো কোন জায়গায় ফুটবলটা খেলে, কোন মহাদেশের দল, হ্যাঁ দেশ আর কি। তারা কিন্তু ইউরোপের সাথে কোয়ালিফাই রাউন্ড খেলে, হ্যাঁ ফিফা ফ্রেন্ডলি যেগুলি খেলে তারা কিন্তু ইংল্যান্ডের সাথে খেলে, পর্তুগালের সাথে খেলে বা ইউক্রেনের সাথে খেলে, এই ধরনের দেশের সাথে কিন্তু তারা ফিফা ফ্রেন্ডলিগুলি খেলে। তো সেখানে হয়তো গোল মেজারমেন্ট অনেক বেশি থাকে, 7 গোল 8 গোল আমরা হয়তো দেখি যে সেখানে তারা ম্যাচে হারে, বাট আপনাকে দেখতে হবে যে ওই দলের সাথে কিন্তু তাদের খেলার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি, হ্যাঁ তারা কিন্তু আসলে ছোট দলের সাথে খেলেনি, তো যার কারণে তাদের র্যাঙ্কিং কিন্তু তারা আসতে পারছে না সামনের দিকে। সো দল হিসাবে কিন্তু তারা কখনোই মানে যে দুর্বল বা স্ট্রং না সেটা কিন্তু কোনো ভাবা যায় না, এবং তাদের অনেক প্লেয়ার আছে ইউরোপের বিভিন্ন লিগে খেলে। সুতরাং আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট, আমরা হয়তো ধরে নিয়েছি যে আমরা মনে হয় সান মারিনো খুব ইজিলি হারাবো, নো, এটা ভাবলে খুবই সহজ হবে না। এবং হামজা নিজেও বলেছে যে সান মারিনো কাদের সাথে ফুটবল খেলে এবং সান মারিনো আসলে কোয়ালিফাই রাউন্ড কাদের সাথে খেলে সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ তারা পর্তুগালের সাথে খেলে, সো পর্তুগালের সাথে খেলতে গেলে তার হয়তো বড় মেজারমেন্টে হারে, বড় মার্জিনে হারে, বাট এর জন্য আমাদের সাথে কিন্তু আমরা ম্যাচটা খুব সহজে জিততে পারবো না, আমাদেরকে পারফর্ম করতে হবে এবং সেখানে রেজাল্ট যেটাই হোক। সুতরাং ম্যাচটা যে ডিফিকাল্ট হবে সেটা কিন্তু প্লেয়ারদের কথাই বোঝা যাচ্ছে, এবং থমাস জুলিও কিন্তু তার 1-2 দিন ট্রেনিং সেশনে বসে বলেছে। ইভেনচুয়ালি ফিজিক্যালি যদি দেখেন আমার কাছে মনে হয় সান মারিনো অনেক স্ট্রং টিম ফিজিক্যালি, হ্যাঁ ফিজিক্যালি স্ট্রং হবে, এবং তাদের কিছু ভিডিও আমি দেখেছি ম্যাচের, হ্যাঁ সেখানে আমার কাছে ট্যাকটিক্যালি তাদের অনেক প্লেয়ার রয়েছে যারা আমার কাছে ইন্ডিভিজুয়াল অনেক ব্রিলিয়ান্স, তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। যদিও আমাদের দলটা এই মুহূর্তে বেশ ভালো একটা শেপে রয়েছে, বাট আমাদের কিন্তু অনেক কনসার্নের জায়গা রয়েছে, বিকজ আমাদের এই দলটাতে কিন্তু বড় একটা ল্যাকিংসের জায়গা রয়েছে স্ট্রাইকিং পজিশনে, আমাদের গোল করার কোনো প্লেয়ার, এবং মেইন প্লেয়ার যে স্ট্রাইকিংয়ে সে কিন্তু দলের সাথে যায়নি রাকিব, হ্যাঁ সুতরাং ওই জায়গাটা আমরা কীভাবে ম্যানেজ করব, আমাদের সিস্টেম অফ প্লেটা কী হবে, থমাস জুলি নতুন দলের সাথে যুক্ত হয়েছে, সে কোন ফরমেশনে খেলাবে, কারা দলের সাথে অ্যাডজাস্ট হয়েছে, হ্যাঁ সো এগুলিও কিন্তু ম্যানেজ করার একটা বড় ব্যাপার রয়েছে। সুতরাং আমি বলবো যে সব থেকে বড় ব্যাপার হলো বাংলাদেশের আগে কখনো ইউরোপে খেলেনি, সো ওই জায়গাটা থেকে যদি বাংলাদেশ দলটা ম্যাচটাকে এনজয় করে, ম্যাচটাকে যদি চিন্তা করে যে আমরা একটা ভালো ম্যাচ খেলবো, কনফিডেন্ট নিয়ে খেলবো, দেন হয়তো আমাদের ভালো কিছু করার সুযোগ থাকবে। এমনি ভাই এটা একটা ভালো ব্যাপার আপনি তুলে ধরেছেন যে সান মারিনো র্যাঙ্কিং এ পেছনে, এই কথাটা সবাই বলছে কিন্তু কেউ বলছে না যে সান মারিনো কেন এত পেছনে, সান মারিনো কাদের সঙ্গে ম্যাচগুলো খেলছে আসলে। ইউরোপের দেশ থেকে আপনি হয়তো দেখেন যে ইউরোপ মহাদেশ থেকে বেশি দল ওয়ার্ল্ড কাপ খেলে, রাইট, এটার যেমন সত্য, এট দ্য সেম টাইম এটাও তো সত্য যে তারা কাদের সঙ্গে কম্পিট করে। ইতালি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা 3টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না পরপর। এক্স্যাক্টলি সো এটা আসলে এটা একটা বড় কনসিডারেশনের ব্যাপার যে সান মারিনো বাংলাদেশের চেয়ে অনেক পেছনে থাকলেও তারা কেন এত পেছনে আছে। পর্তুগালের সঙ্গে তারা 7 গোল খেলেও তারা তো পর্তুগালের সঙ্গে খেলছে, বাংলাদেশ কি পর্তুগালের সঙ্গে খেলার যোগ্যতা অর্জন করেছে কিনা, রাইট, সুযোগ পাচ্ছে কিনা, এগুলো অনেক বড় ব্যাপার। রাইট, থমাস ডুলির ট্যাকটিক্স নিয়ে একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত যে কটা ট্রেনিং সেশন হলো বাংলাদেশে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই ট্রেনিং সেশনগুলোতে তাকে আসলে কেমন দেখছেন, তিনি কোন ফরমেশনটা সেট করতে চাচ্ছেন বলে আপনার ট্রেনিং দেখে মনে হয়েছে? দেখেন এখন পর্যন্ত তো সে অফিসিয়ালি কোনো ম্যাচ খেলেনি, হ্যাঁ তার কোনো ম্যাচ আমরা দেখিনি। সো ট্রেনিং সেশনে যেটা হলো যে সে কোন ফরমেশনে খেলবে সেইটাও হয়তো আমরা ম্যাচ শুরুর সময় আমরা বুঝতে পারবো, বাট আমি যতটুকু ট্রেনিং সেশনে দেখি সে 4 জন ব্যাক নিয়ে খেলবে, হ্যাঁ কারণ এর আগে আপনি জানেন যে সে যখন ফিলিপাইনে ছিল বা গায়ানার কোচ ছিল অনেক সময় সে 3 জন সেন্টার ব্যাক নিয়েও খেলেছে, বাট ইটস ডিপেন্ড অন প্লেয়ার কোয়ালিটি, আপনার 3 জন সলিড সেন্টার ব্যাক আছে কিনা, হ্যাঁ তারা আসলে অর্গানাইজেশনটা ঠিক রাখতে পারছে কিনা, বিকজ 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেললে যেটা হয় যে ওখানে আপনার অর্গানাইজেশন বা সিকিউরিটি ডিফেন্সে অনেক কিছু মেনটেন করতে হয়, সো সেই ধরনের ক্যাপাবল প্লেয়ার আছে কিনা। সো হোপফুলি সেইটা সে পায় নাই দেখে হয়তো সে 4 ব্যাকে যাবে, 4-3-3 ফরমেশনে হয়তো যাবে, বিকজ আমাদের এই মুহূর্তে কিন্তু যেটা বললাম যে আমাদের সেন্টার ব্যাকও যেমন একটা বড় ল্যাকিংস রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্রন্ট লাইনেও কিন্তু বড় একটা ল্যাকিংস রয়েছে। আমাদের মেইন স্ট্রং পয়েন্ট হলো কোথায়, মিডফিল্ড। সো মিডফিল্ডটাকে বেচ করে কিন্তু আপনাকে খেলাটাকে কন্ট্রোল করতে হবে, সেখানে সমিত সোম, হামজা বা জামাল যারা স্টার্ট করবে বা সোহেল রানা যারা স্টার্ট করবে, মিডফিল্ডটা হলো কিন্তু আমাদের মেইন। সো তারা যেমন অ্যাটাকে যেভাবে আপনার সাপোর্ট দেবে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে ডিফেন্ডারদেরকেও কিন্তু হেল্প করবে। সুতরাং আমার মনে হয় থমাস ডুলি ওইটার উপরেই আমার মনে হয় বেশি জোর দিয়েছে যে আমাদের মিডফিল্ডটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, দেন আমরা হয়তো 2টা ডিপার্টমেন্টই ভালো করবো, অ্যাটাকিংও অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সেও। সো আমার মনে হয় 4-3-3 ফরমেশনে স্টার্ট করবে, এমন হতে পারে 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করতে পারে, বিকজ 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করতে গেলে কিন্তু আপনাকে একজন স্ট্রাইকার নামাতে হবে, হ্যাঁ সো ওই স্ট্রাইকার আপনার দলে আছে কিনা। তো এইটা আসলে কালকে রাতেই আমরা হয়তো ম্যাচ দেখে বুঝতে পারবো, বিকজ আমরা আসলে অফিসিয়ালি থমাস জুলি কোনো ম্যাচ এখন পর্যন্ত দেখিনি, ট্রেনিং সেশন দেখে যেটা ধারণা করা যাচ্ছে। রাইট, ওয়েদারটা মনে হয় একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ আমরা গতকাল যেটি শুনেছি যে
2 দিনে বাংলাদেশের ফুটবলাররা 2 রকম ওয়েদারের এক্সপেরিয়েন্স করেছেন। প্রথম দিনে তারা মানে ঠান্ডা গরম দু ধরনের অভিজ্ঞতাই তারা পেয়েছেন। দ্বিতীয় দিনে তারা তীব্র গরমের কথা বলছিলেন। সো এই ওয়েদারটা মনে হয় বাংলাদেশের ফুটবলারদেরকে ভালো ভোগাতে পারে। না, ওয়েদার তো বড় একটা ফ্যাক্ট। তারপরে যেহেতু 3-4 দিন আগে গিয়েছে, যেটা হয় যে প্রফেশনাল প্লেয়ারদের যেটা হয় যে সবসময় কিন্তু এইটাকে কনসিডারেশন করেই খেলতে হবে। হ্যাঁ, এইটার কোনো অজুহাত এখানে আপনি দেওয়া যাবে না। ইটস নট অনলি আমাদের জন্য, সারা পৃথিবীর সব ইন্টারন্যাশনাল দেশগুলির জন্য। যখন আপনি একটা কন্ডিশন থেকে আর একটা কন্ডিশনে যাবেন, আপনি যদি মনে থাকে যে আর্জেন্টিনা ভলিবল থেকে একবার 5 গোল খেয়েছিল, রাইট, হ্যাঁ, অনেক উচ্চতায় খেলে হচ্ছে, ব্রিদিং প্রবলেম ছিল, সুতরাং এটা তারা ম্যানেজ করতে পারেনি, যার কারণে ওই কিন্তু মাঠে গিয়ে পৃথিবীর সব দেশের জন্য এটা ওখানে স্ট্রাগল করতে হয়। সুতরাং এটা যেটা হয় যে এখানে হয়তো ওই ধরনের প্রবলেম হবে না, বাট যেটা হয় যে আপনি বলেছেন কখনো ঠান্ডা কখনো গরম, এটা আবার কিন্তু একটু ডিফিকাল্ট। সো আই হোপ তারা সেটা ম্যানেজ করবে, যেহেতু যে খেলাটা আমাদের সময় আমাদের অনেক রাতে খেলা, বাট ওইখানে কিন্তু আবার অনেক রাতে হবে না। সুতরাং ওয়েদারটা কীরকম থাকে এটা আমাদের উপর মেনটেন করে কিন্তু খেলতে হবে। হোপফুলি তারা সেটা ম্যানেজ করবে, যেহেতু প্রফেশনাল প্লেয়ার, এবং হামজা বলেছে যে কন্ডিশনই হোক ম্যানেজ করাটা হবে আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ। সেটা যদি করতে পারে আমার মনে হয় যে বাংলাদেশ ভালো করবে। একজন প্লেয়ারকে নিয়ে আলাদা করে বলতে হবে, কারণ যেহেতু হচ্ছে ইতালির সেন্ট মারিনোতে খেলা, ইতালিতে খেলে থাকেন ফাহমিদুলকে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন কিনা, তিনি তার প্লেয়ারদের এটা বাংলাদেশ দলকে একটু ভালো দিবে, অ্যাডভান্টেজ দিবে কিনা আসলে ফাহমিদুলের এই সময় দলের সঙ্গে থাকা। না, এটা যেটা হলো যে ফাহমিদুল তো আসলে ওই কন্ডিশনই বড় হয়েছে এবং সে সবসময় ওইখানেই থাকে। হ্যাঁ, তো ফাহমিদুল যেটা হবে যে ওর কন্ডিশনটা অ্যাডজাস্ট করাটা খুব ইজি হবে। হ্যাঁ, ও যদি স্টার্ট করে স্টার্টিং এ হোপফুলি ওকে দিয়ে স্টার্ট করাবে এবং সেখানে তার পারফর্ম করাটা ইজি হবে, বিকজ একটা ওয়েদারের কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্লেয়ারদের ম্যানেজ করা। তো সেইখান থেকে ফাহমিদুল হয়তো বাকি প্লেয়ারদেরও মেসেজ দিবে যে সান মেরিনোর দলটা কেমন, বা সান মেরিনোর সাথে খেললে আমরা কোনভাবে আমাদের দলটা ভালো করতে পারবে, সেটার তো একটা মেসেজ ও ইম্পর্টেন্ট, এটা একটা রোল থাকবেই। এবং ফাহমিদুল যখনই আমাদের দলের সাথে ইনক্লুশন হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ডিভাইডেড সে তার পারফরমেন্স ইমপ্রুভ করছে, এটাও কিন্তু দলের জন্য খুবই ভালো হবে। রাইট, এমিলি ভাই, আমরা বাংলাদেশের মেয়েদের নিয়ে কথা বলেছি, ছেলেদের নিয়ে কথা বলেছি, দুটো দলকে নিয়েই আমাদের শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশ প্রথমবার ইউরোপিয়ান দলের সঙ্গে খেলছে, তাদের জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের মেয়েরা ফাইনালে উঠেছে, তাদের জন্য শুভকামনা থাকবে, হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমিলি ভাই আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।